আপনারা যারা জব নিয়ে অস্ট্রেলিয়া যেতে চান বা সপরিবারে অস্ট্রেলিয়াতে সেটেল হতে চান তারা কিন্তু বিভিন্নভাবে চেষ্টা করেন যে কিভাবে আমি যেতে পারবো, কিভাবে কোন পন্থায় বিভিন্ন এজেন্সির কাছে বিভিন্ন সময় ছুটাছুটি করেন। আর অস্ট্রেলিয়ার জব ভিসা বা অস্ট্রেলিয়ার ভিজিট ভিসা মাইগ্রেশনটা যেহেতু এত সহজ না বা সবাই এলিজিবল না, দ্যাটস ওয়াই যে কোনো জায়গায় আপনারা প্রপারলি ট্রাই করার পরে অনেক লম্বা সময় ধৈর্য ধরে আপনাকে চেষ্টা করতে হবে বা সঠিকভাবে আপনি যদি আবেদন করেন তাহলে অনেক প্রিপারেশনের ব্যাপার আছে। তাই আপনাদের যদি কেউ খুব সহজেই অস্ট্রেলিয়ার ভিসা বা অস্ট্রেলিয়ায় নিয়ে যাওয়ার কোনো প্রপোজাল দেয় তাহলে আপনারা কিন্তু হুমড়ি খেয়ে পড়েন অনেক এজেন্সির কাছে, ইভেন অনেক লাখ লাখ টাকা লেনদেন করে ফেলেন কোনো রকম কোনো যাচাই বাছাই করা ছাড়াই। অস্ট্রেলিয়াতে বিভিন্ন ক্যাটাগরির ভিসা আছে, এমন অনেক ক্যাটাগরির ভিসা আছে যেটা অনলাইনে আবেদন করলে নির্দিষ্ট কিছু ইনফরমেশন দিয়ে শুধু সাবমিট করলে ভিসাটা অ্যাপ্রুভ হয়ে চলে আসবে। তবে সেই ভিসাগুলা বিভিন্ন কান্ট্রি ওয়াইজ বা বিভিন্ন প্রফেশন ওয়াইজ আলাদা আলাদা কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকে। এরকমই একটা ভিসা নিয়ে আমার সামনে উপস্থিত হয়েছে আমাদের একজন ফলোয়ার, যে একটা ভিসা নিয়ে আসছে এবং উনি জানতে চাচ্ছে যে এই ভিসাটা কি আমার সঠিক কিনা, এই ভিসা দিয়ে আমি আদৌ কি অস্ট্রেলিয়া যেতে পারবো কিনা বা আমি অস্ট্রেলিয়াতে সেটেল হতে পারবো কিনা। তো চলুন আগে ওনার মুখ থেকে শুনি যে উনি কিভাবে এই ভিসাটা পেল। ওনার কথা শোনার পরে এরপর আমি আপনাদেরকে দেখাবো যে এই ভিসাটা কি আসল কি নকল, বা আসল হলেও আপনি কি এই ভিসা দিয়ে যেতে পারবেন কিনা। জি আসসালামু আলাইকুম। আপনার নামটা বলেন একটু। আমার নাম মোহাম্মদ আশরাফুল ইসলাম। আচ্ছা, বাড়ি কোথায়? হোম ডিস্ট্রিক্ট সাতক্ষীরা। আচ্ছা, আমার মূলত এই যে আপনি আমার সাথে কেন দেখা করলেন বা আমাকে কিভাবে আপনি খোঁজ পেলেন? আমি স্যার অ্যাকচুয়ালি আমি অনেক দিন ধরে আপনাকে ফলো করি ইউটিউবে। আচ্ছা, এবং সেখান থেকে আমার আপনার প্রতি অনেকটা আস্থাশীল মনে করি নিজেকে। এটা আস্থার জায়গা তৈরি হয়েছে, দ্যাটস ওয়াই আপনি এই ভিসাটা পেয়ে মনে করেছেন যে একটু আমার সাথে হ্যাঁ, এটা আসলে ফেক কিনা, আসলে এটা দিয়ে আমরা যেতে পারবে কিনা আদৌ, এটার জন্য আমি আপনার সাথে মিট করার জন্য আসছি যে জিনিসটা দেখাবো। ওকে ফাইন। এখন আমাকে একটু আপনার মানে শুরুটা বলবেন যে কিভাবে আপনি এই ভিসাটা কোনো এজেন্সি বা মাধ্যমে তো অবশ্যই নিয়েছেন। হ্যাঁ, তো যেটা বলে আমাদের দেশে এটা কমন একটা যে দালালের মাধ্যমে নিয়েছি। ওকে, একটা দালালের মাধ্যমে নিয়েছেন। তো এখন নিলেন যে ওনারা কিভাবে আপনাকে এই প্রস্তাবটা দিয়েছে? উনি সর্বপ্রথম অন্য ইউরোপের জন্য আপনার গ্রিসের জন্য ডকুমেন্টসটা নেয়। আচ্ছা, নেওয়ার পরে 3 মাস পরে তখন যখন মানে এক্সপায়ার হয়ে গেল 3 মাস, তখন উনি বলছে যে সরি আমি এটা ট্রাই করলাম। আগে বলে নেই স্পেসিফিক কোনো ব্যক্তিকে বা কোনো এজেন্সিকে আঘাত করা আমার লক্ষ্য না, যাতে আমার ভিউয়ার্সরা সবাই সচেতন থাকে বা সবাই ওনার মতো আমার কাছে আসতে পারবে না, বা অনেকেই দূর দূরান্তে অনেক প্রত্যন্ত অঞ্চলে বসে আমাদের চ্যানেলগুলো ফলো করে। দ্যাটস ওয়াই চাই যে আমার এখানে না আসলেও তারা যাতে রিয়েল ইনফরমেশনটা বুঝে বা তারাই যাতে বুঝে যে আমি এই ধরনের কোনো লেনদেন করার আগে কোন সাবধানতা বা সতর্কতাগুলো অবলম্বন করব। জি। তারপরে যখন ওনাদের 3 মাসের অতিক্রম হয়ে গেল, এক্সপায়ার হয়ে গেল, উনি তখন আমাকে বলছে যে ভাই আমি এটা তো নিয়েছিলাম, তো আমি এখানে এটা আদৌ হয়নি, বন্ধ হয়ে গেছে, গ্রিসের কাজটা বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, বন্ধ হয়ে গেছে। তখন আমার মানে যেহেতু আমার এই বোনের ছেলেটা, আমার ভাইগনা, এই যে ছেলেটা সজল, মাহমুদুল হাসান সজল নাম। আচ্ছা, এখন ও তো সবসময় এখানে ঢাকাতে আসে না বা যাতায়াত ওর অতটা জানাশোনা নেই। ও আমাকে অনেকদিন ধরে ইয়ে করছে আমি ইউরোপ যাবো, অন্য জায়গায় যাবো, নর্মাল কোনো কান্ট্রিতে তার যাওয়ার আমাদের কোনো ইচ্ছে না, কিউরিওসিটিও নেই। যার কারণে আমি দেখি যে আসলে আমার আত্মীয়ের ভিতরে বা জানাশোনার মধ্যে যদি ওইরকম কোনো লোক থাকে, তো আমি চেষ্টা করি, দেখি না, আমিও তো একটু মানে উদ্বিগ্ন হয়ে গেছি। আচ্ছা, তারপরে ওনাকে আমি ফলো করলাম যে ভাই এই ব্যাপার, আপনি তো আপনার নিজের ভাইয়ের জন্য ডকুমেন্টস দিয়েছেন, তা অ্যাকচুয়ালি আমার ভাইগনা যদি পারেন আমাকে একটু উপকার করতে পারেন, দেখেন আপনি চেষ্টা করি, তবে আমার জন্য ক্ষতি না হয়, এইটুকু আমি ওনার কাছে বলছিলাম। লাস্ট পর্যায়ে উনি পারে নাই ওটা। লাস্টে আমার দুলা ভাই ছিল, ওনার সাথে বলছে যে আমি এটা ফেরত দেব, তা আপনারা কি বলতে চাচ্ছেন, আমার একটা অপশন আছে, অপশনটা হচ্ছে অস্ট্রেলিয়ার ভিসা, ওই 1 মাসের ভিতরে আমি ভিসাটা দিতে পারবো। এর আগে আমাদের কাছে 2 লক্ষ করে টাকা নিচ্ছি উনি, ওই যে গ্রিসের জন্য। জি। আচ্ছা, তারপরে
দুইটা ডকুমেন্টস আমার কাছে, দুইটা পাসপোর্ট এবং আপনার এই যে আমার মানে পাসপোর্ট নিয়ে নেয়, প্লাস এগুলো নেওয়ার পরে উনি বলছে আমাকে হঠাৎ করে যে আমাকে ঢাকা আসতে হবে, বিএসএফ গ্লোবাল ওখানে বায়োমেট্রিক মানে দিতে হবে, ইয়ে দিতে হবে, আরো 1 লক্ষ টাকা দেওয়া লাগবে বিএফএস এর ডেট পেলে। হ্যাঁ। তো তখন উনি ওই ডেট পাওয়ার পরে ওই ডকুমেন্টসটা আমাকে দিয়েছে, দেওয়ার পরে আমাদুল্লাহ ভাইকে বলছি যে ভাই এই বলতে চাচ্ছে, এখন হলি আপনি তো ওনার সঙ্গে বলছেন যে ও যদি পারে তাহলে এটা যাক। আমি কিন্তু ওনাকে বলছিলাম যে এই পর্যন্ত এনার থাক, যদি না হয় আমি এটা আর বাড়াতে চাই না। মানে গ্রিসের হ্যাঁ ওই পর্যন্তই আমার জন্য অফ থাক, উনি ব্যাক থেকে গত এই যে এখানে ডেট দিয়েছে দেখেন, হলির পর আমার কাছে বলছি ভাই আপনার টাকা ম্যানেজ করতে হবে 50%। 2 ডিসেম্বর উনি ধরেন এখন ওনার 14 লক্ষ টাকা দিতে হবে টোটাল 14 লাখ 14 লক্ষ টাকা। এবার ওখান থেকে 50% এখনই পে করতে হবে, আর বাদ বাকি আপনার ফ্লাইটের সময় 50% ধরেন 7 লক্ষ টাকা দেওয়া লাগবে একটা আচ্ছা ভ্রমণে। আচ্ছা সেখানে আমার দেওয়া ছিল ধরেন 3 লক্ষ টাকা, আরো 4 লক্ষ টাকা উনি আরো ইয়ার বাড়ি জন্য। করতেছে। আচ্ছা সেক্ষেত্রে আমি বললাম কি এই টাকাটা যখন আমি লেনদেন করব, তখন আমার একটু এর আগে যখন এটা হয় নাই, আমিও আমার মনের ভিতরে কনফিউশন হচ্ছে, আমি এটা আগে একটু চেক করব। ওনাকে বলছি আচ্ছা। ভাই যে আমাকে অন্তত কয়েকটা দিন সময় দিতে হবে, 2 দিন কম করি, আমি জিনিসটা একটু চেক দেবো, দেওয়ার পরে প্রয়োজনে আপনি মনে করলেন তখন আমি এটা সিদ্ধান্তটা দেবো, কারণ আচ্ছা। আমি তো টাকাটা আপনার কাছে দিলি তো আমি ইচ্ছে মতো না, এটা আমি আর করতে পারবো না। সেই সুবাদে আমি আর কি ওনাকে দিয়েছি, ওই ওই প্রস্তাবটা দিয়েছিলাম ওনাকে। তারপরে উনি এই দীর্ঘ 1 সপ্তাহ হয়ে গেল আমাকে বলছে ভাই আপনি অমুক দিন আসেন ঢাকাতে। আমি একটু চিটাগাং যাচ্ছি, আমার 3 দিন সময় দেন। 4 দিন পরে যখন ওনাকে নক করছি, উনি বলছে যে না তুমি 25 তারিখের পরে আসো, 24 তারিখের পরে আসো। আচ্ছা এইবার 25 তারিখের পরে আসো বলি, এইবার 25 তারিখের পরের থেকে উনি আর ফোন ধরতেছে না, মানে ফোনটা একবার নেটের লাইনটায় এরপরে 2-1টা মেসেজ আমাকে দিয়েছে, ওখানে আছে সবকিছু ডকুমেন্টস, উনি ভয়েস মেসেজ দিয়েছে। পরে ওনাকে আর এই 1 সপ্তাহ যাবত কোনো ডকুমেন্টস আমি ওনাকে পাচ্ছিও না, উনিও কোনো আমাকে মানে কোনো যোগাযোগ দিচ্ছে না আমাকে। আচ্ছা আমি ডিসকানেক্ট হয়ে গেছি। আমি আচ্ছা। এখন এনারা আমার উপরে চাপ দিচ্ছে যে খেতে কি হইলো, কি আমি কি করবো করবো। তখন আমি ভাবছি যে যে কোনোভাবে আমাকে ওখানে যেতে হবে। আজকে ওখান থেকে আমরা আসছি, ওনার শেষ ওখানে? বেশ ওনার বাসায় গেছি, আমি ওনার তারপর? বাসা চিনি। তারপর গেছি, আমি কথা বলছে যে ভাইও ছিল, বলছে না আমি ভিসা দিছি, ভিসা আমার মানে এক্স্যাক্টলি ভিসা কোনো রকম সমস্যা নাই, ভিসা আমি দিছি, আপনারা চেক করি দেখবেন বলেছেন, এখানে এখন হোল্ডে আছে। আমার মানে নিজের ভাইও যেতে চেয়েছিল, তাহলে আমাকে আপনার ভাই তো আগে ফ্লাইট হওয়ার কথা, তাহলে কি হয়েছে, বলছে সেগুলো হোল্ডে আছে, এই বর্তমান যে এই মানে নিউ ইয়ারের উপলক্ষে এর জন্য এটা ছুটি পড়ে গেছে, এটা আমি একটু মানে এর জন্য আরো আগামী মাসের 10 তারিখ পর্যন্ত সময় লাগতে পারে। তো মূলত পেমেন্ট যে চাইছিল আর কিছু বলছে না, আমি বলছি আমি এটা ডকুমেন্ট চেক করবো। আপনার এই যে যেই ভিসাটা, এটা হচ্ছে মেরিটাইম ক্রু ভিসা সাব ক্লাস 988। তো এইটার কন্ডিশনটা হচ্ছে কিছুতেই আপনি মানে বাই এয়ারে ফ্লাই করতে পারবেন না এই ভিসা নিয়ে। এই ভিসা নিয়ে আপনার কোনো শিপে গিয়ে অস্ট্রেলিয়ায় নামতে হবে, এবং এই ভিসাটা দেয় হচ্ছে তাদেরকে যারা মানে অস্ট্রেলিয়ার মানে নমিনেটেড কিছু ইয়ে আছে, এমসিবি শিপ, এমসিবি এলিজেবল শিপ, ওই শিপে যারা ক্রিউ মেম্বার তারাই শুধুমাত্র এই ভিসাটা পায়। তো এখন যদি আপনাকে কোনো একটা ডকুমেন্ট সাবমিট করে দেয়, এখানে তো হচ্ছে এই অস্ট্রেলিয়ার ভিসার ক্ষেত্রে আপনারা জানেন যে কোনো ফিজিক্যাল ডকুমেন্ট সাবমিট করতে হয় না, সবই অনলাইনে ডকুমেন্ট সাবমিট করতে হয়, ওইটার উপরে এই ভিসাটা হয়, কোনো ইন্টারভিউ নাই, জেনুইনলি ভিসাটা হতে পারে। হ্যাঁ, আপনার এই ভিসাটা মানে রিয়েল হইতে পারে, কোনো সমস্যা নাই, কিন্তু তারপরেও আপনি এই ভিসা দিয়ে ফ্লাই করতে পারবেন না। কেন? এটার কন্ডিশনই হচ্ছে এই শিপটা যেখান থেকে আপনাকে পিক করবে, সেই শিপ গিয়ে আপনাকে অস্ট্রেলিয়ায় নামাবে, যে কোনো অস্ট্রেলিয়ার যে কোনো ইয়াতেই হতে পারে, ওই শিপে আপনি নামবেন, এয়ারে গিয়ে আপনি অস্ট্রেলিয়ায় নামতে পারবেন না এই ভিসাতে। আর তারপরে যেই এমসিবি এলিজিবল যেই শিপ, ওই শিপগুলো অনেক বড় বড় ইন্টারন্যাশনাল শিপ, ওখানে আপনাকে উঠতে দেওয়ার কোনো কারণ নাই। অল্প কিছু টাকা পয়সা দিয়ে ওই শিপে জব ম্যানেজ করারও কোনো রকম কোনো সুযোগ নাই। কিছু ডকুমেন্ট দিয়ে আপনার এই ভিসাটা নিতে পারে, 1। আর 2 নম্বর হতে পারে যে ফেক ডকুমেন্টও না দিল, টু কমপ্লিটলি ভিসাটাই
এই অন্য কারো এই ভিসাটার কপিটার মধ্যে জাস্ট আপনার নামটা বসায় দিয়ে এগুলো কিছু এডিট করে দিয়ে দিতে পারে। এটাই রাইট। আমি এটা জানতে চাইছি স্যার, ওই যে উনি যেটা বলছে, আমার একজন বলছে যে এটা চেক করার মানে ওই যে ডকুমেন্টসটা যেটা আছে জি অ্যাকচুয়ালি, যে উনি যে প্যাসেঞ্জারের নাম আছে যে চাওয়ার আর কি, উনি ক্যান্ডিডেটের নাম থাকলেও বা পাসপোর্ট নাম্বার থাকলেও আসলে কি এটা কি ওরকম চেক দেওয়া যাবে, সম্ভব কি না? দুইভাবে চেক করা যায় অস্ট্রেলিয়ার ভিসাটা। এক হচ্ছে এই যে অস্ট্রেলিয়ার যেই সাইট আছে গভর্নমেন্ট সাইট ভিভো, এই ভিভোতে গিয়ে আপনার গ্রান্ড নাম্বার, আপনার পাসপোর্ট নাম্বার, আপনার ডেট অফ বার্থ এগুলো দিয়ে চেক করা যায়। আর দুই হচ্ছে অস্ট্রেলিয়ার যে কোনো ভিসা করতে গেলেই একটা ইমি অ্যাকাউন্ট খুলতে হয়। একটা ইমি অ্যাকাউন্ট খুলেই এই সব ডকুমেন্টগুলো সাবমিট করতে হয়। তো ওই ইমি অ্যাকাউন্টের আইডি পাসওয়ার্ড যদি আপনাকে দেয় তাহলেও এটা বোঝা যায়। এই অনলাইনে ওদের গভর্নমেন্টের যেই সাইট সেখানের থেকে ওই ইমি অ্যাকাউন্টটা পাইলে অনেক অথেন্টিক, কিন্তু এই ইমি অ্যাকাউন্টটা অনেক ক্ষেত্রেই দেয় না যে কোনো এজেন্সি, কারণ মানে তাদের হাতে আর কিছু থাকে না। ওটা যদি চায় তাহলে মানে সব কিছুই আপনার হাতে চলে আসলো, সেটা ভালো কথা, সেটা না দিতে পারে। কিন্তু এই সাব ক্লাসটা ক্রাইটেরিয়া ম্যাচ করতে হবে, আর হচ্ছে এই ভিভোতে আপনার ভিসাটা অ্যাভেলেবেল থাকতে হবে। তো দেখি আমরা ভিভোতে ভিসাটা অ্যাভেলেবেল আছে কিনা। এখানে দেখেন একটা ভিসা গ্রান্ড নাম্বার আছে, এই যে এই নাম্বারটা বলেন। 20095178 5178 29 29 50 50। এই যে আপনারা দেখতে পাচ্ছেন অস্ট্রেলিয়ার ভিসা ভেরিফিকেশন ওয়েবসাইট। এখানে এসে এই যে পাসপোর্ট, ভিসা গ্রান্ড নাম্বার, ডেট অফ বার্থ, এই যে পাসপোর্ট নাম্বার, বাংলাদেশি সিটিজেন, ডকুমেন্ট কান্ট্রি বাংলাদেশ দিয়ে তারপর এই যে টার্মস অ্যান্ড কন্ডিশন ক্লিক করে এরপর এখানে সাবমিট দিয়ে দিতে হবে। ভিভো হ্যাজ ফাউন্ড মোর দেন ওয়ান ইলেকট্রনিক রেকর্ড দ্যাট ম্যাচ দ্য ডিটেলস এন্টার্ড ইন দিস ইনকোয়ারি। প্লিজ ইউজ ভিভো ইনকোয়ারি ফর্ম টু হ্যাভ দিস ইস্যু। এখানে বলতেছে যে একাধিক নামে এই গ্রান্ড নাম্বারটা তারা পেয়েছে তাদের ভেরিফিকেশন অনুযায়ী। কি ভিভো হ্যাজ ফাউন্ড মোর দেন ওয়ান ইলেকট্রনিক রেকর্ড, একাধিক ইলেকট্রনিক রেকর্ড পেয়েছে তারা, দ্যাটস ওয়াই তারা এই জায়গায় কনফিউজ। তারা তাদেরকে মেসেজ দিতে বলছে বোঝানোর জন্য এই ভিসাটা কি কোনটা আসল বা কোনটা নকল এরকম। তো তার মানে তারা কয়েকটা এন্ট্রি দিয়েছে এই সেম গ্রান্ড নাম্বার দিয়ে বা সেম নাম দিয়ে, ওই ইমি অ্যাকাউন্ট খোলা আছে হয়তো একাধিক। তো এরপরে আসি যে এই যে 988 যেই সাব ক্লাস ভিসার যেই ক্যাটাগরিটা, এই ভিসার এলিজিবিলিটিটা কি এইটা একটু দেখেন তাহলে আপনারা বুঝবেন। এই যে এটা হচ্ছে গভর্নমেন্টের ওয়েবসাইট, মেরিটাইম ক্রু ভিসা বি আউটসাইড অস্ট্রেলিয়া হোয়েন ইউ অ্যাপ্লাই। যখন আপনি অ্যাপ্লাই করবেন তখন অবশ্যই আউটসাইড অস্ট্রেলিয়া থাকতে হবে। হ্যাঁ আউটসাইড, হ্যাঁ মানে ও অস্ট্রেলিয়ার বাইরে, ইনসাইডে না, অস্ট্রেলিয়ার বাইরে। কমপ্লাই উইথ অস্ট্রেলিয়ান হেলথ অ্যান্ড কোয়ারেন্টাইন রিকোয়ারমেন্ট, এটা বুঝলাম, এটা আপনার স্বাস্থ্যগত পরীক্ষা। তারপর বি এ ক্রু মেম্বার অর হ্যাভ এ কারেন্ট অফার টু বি এ ক্রু মেম্বার, মানে অবশ্যই আপনার একটা শিপে চাকরি থাকতে হবে অথবা চাকরির জন্য আপনি একটা অফার পেয়েছেন, এরকম একটা অফার থাকতে হবে, তাহলে আপনাকে ইয়াটা দিবে। নট বি এ ক্রু মেম্বার অর সিকিং টু জয়েন অন অ্যান ইনএলিজিবল শিপ ইনক্লুডিং প্রাইভেট সেক্টর, রিসার্চ ভেসেল, মোস্ট ফিশিং ভেসেল, ইয়াচ, নট বি অ্যান অস্ট্রেলিয়ান সিটিজেন অর হোল্ডার অফ পার্মানেন্ট অস্ট্রেলিয়ান ভিসা, মানে অস্ট্রেলিয়ান পার্মানেন্ট ভিসা যাদের আছে বা অস্ট্রেলিয়ান সিটিজেন তারা এটার জন্য আবেদন করতে পারবে না। এখানে উইথ দিস ভিসা ইউ ক্যান, এই ভিসা দিয়ে আপনি কি করতে পারবেন এটা অস্ট্রেলিয়ার ওয়েবসাইটে দেওয়া আছে, দেখেন। অ্যারাইভড অ্যান্ড ডিপার্ট অস্ট্রেলিয়া বাই সি অ্যাজ এ ক্রু মেম্বার অফ এমসিবি এলিজিবল শিপ, আপনি অস্ট্রেলিয়াতে ঢুকতে পারবেন এবং বেরোইতে পারবেন ক্রু মেম্বার হিসেবে। স্টে ইন অস্ট্রেলিয়া অ্যাজ লং অ্যাজ ইউর সাইন্ড অন অ্যাজ এ ক্রু মেম্বার অফ এমসিবি এলিজিবল শিপ, যতদিন ওই শিপের সাথে সাইন আছে এগ্রিমেন্ট ততদিন আপনি ওখানে থাকতে পারবেন। সাইন অফ ইয়োর শিপ টু জয়েন অ্যানাদার এমসিবি এলিজিবল শিপ অর লিভ অস্ট্রেলিয়া, অন্য কোনো ওই কোম্পানির সাথে শেষ হলে অন্য কোনো কোম্পানির সাথে আপনার সাইন করতে হবে বা জব পাইতে হবে, অথবা অস্ট্রেলিয়া থেকে আপনার বের হয়ে যাইতে হবে। অনলি
পারফর্ম ওয়ার্ক ইন অস্ট্রেলিয়া মিট দ্য নর্মাল অপারেশনাল ডিউটি অফ ক্রিউ মেম্বার অফ দিস শিপ। ওই শিপে ছাড়া অন্য কোনো জব আপনি করতে পারবেন না, প্লেনে আপনি যেতে পারবেন না। অনলি অ্যারাইভ বাই সি, মানে শুধু সিতে আপনি ওইখানে নামতে পারবেন, ওইখানে ঢুকতে পারবেন সমুদ্রের মাধ্যমে কোনো শিপে গিয়ে। ইফ ইউ ওয়ান্ট টু ফ্লাই টু অস্ট্রেলিয়া ইউ উইল নিড টু হোল্ড অ্যানাদার ভ্যালিড ভিসা। যদি আপনি কোনো প্লেনে যেতে চান তাহলে এই ভিসা দিয়ে যেতে পারবেন না, আপনার অন্য কোনো ভ্যালিড ভিসা অবশ্যই থাকতে হবে। ওকে স্যার, আর এক মিনিট আমি একটা কথা বলতে চাই। উনি অবশেষে আমার আসার আগে এখানে ছিলাম, কিন্তু ওনার ওখানে এটা ক্লিয়ার, এটা একদম আপনি চাইলে এই ছবিটা নিতে পারেন। উনি অবশেষে বলছে প্রয়োজনে এটা অস্ট্রেলিয়ান এম্বাসিতে যে তুমি ইয়ে করো। এম্বাসিতে আর পাঠানোর দরকার নাই তো, এখানে তো আমি ধরে নিলাম যে উনি বলছে অস্ট্রেলিয়ান এম্বাসিতে চ্যালেঞ্জ করছে। না, আমি ধরে নিলাম ভিসাটা জেনুইন, আমি তো সেই ইয়াতে যাচ্ছি না ভিসার ওইখানে। এরা কনফিউজড, কয়েকটা এন্ট্রি দেওয়া হয়েছে, তারা ওই যে বললো যে মোর দেন ওয়ান ইলেকট্রনিক এন্ট্রি। হ্যাঁ, আমি তো এটা মেনে নিলাম, ধরলাম যে ভিসাটা এটা জেনুইন, ভিসাটা ওকে, কিন্তু তারপরেও তো আপনি ফ্লাই করতে পারবেন না। আপনি টাকা দিবেন যে, আপনি তো ওখানে ফ্লাই করতে পারবেন না। এয়ারপোর্ট থেকে আপনাকে কিছুতেই, তারা এই রুলসগুলো জানে, এয়ারপোর্টের অথরিটি। তো আপনি যদি টিকিট কাটেনও, আপনি ওখানে যখনই এয়ারপোর্টে যাবেন আপনাকে ঢাকা এয়ারপোর্ট থেকেই ব্যাক করে পাঠিয়ে দিবে। কোনো বাই চান্স কোনোভাবে যদি ঢাকা এয়ারপোর্টে তো অনেক কিছু ম্যানেজ করা যায়, আমি সেইটাতে যাচ্ছি না, কোনোভাবে যদি এখান থেকে ফ্লাই করেও তাও ওখানে আপনি ঢুকতে দিবে না। এই হচ্ছে কন্ডিশন। তো ফাইনালি আপনি তো যত সামনের দিকে আগাবেন তত তো আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন, টাকা পয়সা তাদেরকে দিতে হচ্ছে, আপনার ততই টাকা খরচ হচ্ছে। আর ওই যে বিএফএসে অনেকেই মনে করে যে বিএফএসে বায়োমেট্রিক দিলেই আমার জেনুইনলি ভিসার জন্য আবেদন করেছে, বা তারা মনে হয়, এটা কোনো ঘটনা না। বিএফএসে যে কোনো ফেক ডকুমেন্ট দিয়ে কেউ যদি একটা অ্যাপ্লিকেশন সাবমিট করে, একটা অ্যাপ্লিকেশন তো আপনি, যেমন এই যে এখন বাংলাদেশের সংসদে ইলেকশন করার জন্য যে কেউ তো নমিনেশন কিনতে পারে, তাই না? কিন্তু পাশ করবে কে, সেটার তো অনেক। সেরকম আবেদনটা যে কেউ করতে পারে, আর আবেদন করলেই আপনার একটা বায়োমেট্রিক নেওয়ার জন্য বিএফএস আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দিবে। তো এই সুযোগটারে কাজে লাগায় তারা মানুষের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নিচ্ছে। এখন আপনার এইটার সাথে, মানে হয়তো আপনি যার সাথে কথা বলছেন সেও পরিস্থিতির শিকার এরকম হতে পারে, মানে অনেক দেশি বিদেশি চক্র এটার সাথে জড়িত, অনেক ভালো ভালো মানুষ কিন্তু এইভাবে মিসগাইড হচ্ছে। তো আমাকে যারা রেগুলার ফলো করে, আমি লাস্ট 2টা ভিডিওতে আমি এই জিনিসটা আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করেছি। তারপরেও যখন আবার এই ইস্যুটা নিয়ে কেউ আসে, আমি ফ্রাস্ট্রেটেড হই। তো এই একটা ক্যাটাগরি আছে, আর ওয়ার্কিং হলিডে আরেকটা ক্যাটাগরি আছে। এই 2টা ক্যাটাগরিতে হিউজ মানুষকে মিসগাইড করা হচ্ছে। ওয়ার্কিং হলিডে ক্যাটাগরিটা, সেটাও যদি জাস্ট খালি আপনাকে অন্য দেশের একটা সিটিজেন বা পাসপোর্ট হোল্ডার দেখিয়ে অ্যাপ্লাই করে, তাহলে ওই ভিসাটা এরকম অ্যাপ্রুভ হয়ে যায়, গ্রান্ট হয়ে যায়। কিন্তু যখনই আপনি বাংলাদেশের সিটিজেন, আপনি ফ্লাই করতে পারবেন না। এরকম ক্ষেত্রেও অনেকে টাকা পয়সা দিয়ে মিসগাইড হয়। তো এ কারণে আমি বলবো যে আপনারা যারাই অস্ট্রেলিয়া যেতে চান বা অস্ট্রেলিয়ায় ভিসার জন্য আবেদন করতে চান, বিভিন্ন এজেন্সির কাছে যাচ্ছেন, তারা একটু জেনে বুঝে নেবেন যে আপনার কোন সাব ক্লাসে আপনাকে ভিসাটা দিবে, ওই সাব ক্লাসের জন্য আপনি কি আসলে এলিজেবল কিনা, পারফেক্ট কিনা। জি, একটু অনলাইনে সার্চ দিলে বা আমার এই সংক্রান্ত হিউজ ভিডিও আছে, ভিডিওগুলো দেখবেন, দেখে ছোটোখাটো প্রশ্ন থাকলে ভিডিওর নিচে কমেন্টস করবেন। আর তারপরেও একান্ত কোনো ব্যক্তিগত পরামর্শ বা আমাদের কোনো সার্ভিস নিতে চাইলে ডিসক্রিপশানে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট বুক করে সরাসরি যোগাযোগ করতে পারেন। অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে ইমেল করতে পারেন, বা আমাদের ইউটিউব ও ওয়েবসাইটগুলো ফলো করে সবসময় আমাদের সাথে যুক্ত থাকতে পারেন।